জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও মিটফোর্ড ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে দলটির শীর্ষ নেতারা অভিযোগ করেছেন, ক্যাম্পাসগুলোই অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে একটি চক্র। মিটফোর্ডের ঘটনায় বিএনপির উপর দায় চাপিয়ে তারা ফায়দা লুটতে চায় বলেও অভিযোগ তাদের। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির সমাবেশে একথা বলেন বিএনপির নেতারা। তার আগে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের এনসিপির নেতাদেরও যৌথ ছবি আছে। অন্যায়ভাবে বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার দলের দাবি অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। দয়া করে আপনার একটু খোঁজখবর করে দেখেন, আপনার ডাইনে বায়ে যদি কোনো চোর ডাকাত বদমাশ থেকে থাকে, এদেরকে একটু চিহ্নিত করেন এখন থেকে। আমাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের দলের নেতৃবৃন্দের কাঁধে ভর করে হাতে ধরে আওয়ামী লীগের সন্ত্রাসী বৃন্দ দলে ফেরার চেষ্টা করছে। বাংলাদেশে এই 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, যেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না। আর তারপরে যাদের মাথা বিগড়ে গেছে। এদিকে সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণফোরাম আয়োজিত মোস্তফা মোহসিন মন্টুর শোক সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে। মির্জা ফখরুল আরও বলেন, 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে সফলতা মিলেছে, তার মানে এই না যে 15 বছরের সংগ্রামকে একেবারে বাদ দিয়ে দিতে হবে। কিছু কিছু মানুষ ব্যক্তি কেন্দ্রিক অশালীন শিষ্টাচার বিবর্জিত স্লোগান দিচ্ছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ নিয়েও আশঙ্কা প্রকাশ করেন বিএনপির এই শীর্ষ নেতা। একই অনুষ্ঠানে বিএনপির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন ও গণতন্ত্রের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গড়া সম্ভব, নিজের স্বার্থে সেই সম্ভাবনাকে বিনষ্ট করার চেষ্টা করছে একটি গ্রুপ। গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন গণতন্ত্র ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ না হলে দেশ কঠিন অবস্থার মধ্যে যাবে। কিছু মহল থেকে এই মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করবার একটা প্রবণতা দেখা দিয়েছে। আমরা অত্যন্ত পরিষ্কার কথা ভাষায় বলতে চাই, মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদেরও কোনো আপোষ নেই। আজকে একটা মহল বলার চেষ্টা করছে যে বিএনপি নাকি সংস্কার আটকে দিচ্ছে। এটা সঠিক নয়, কারণ বিএনপি প্রথম সংস্কারের বিষয়টা উপলব্ধি করে। যে ঐক্যর মধ্যে দিয়ে কিন্তু যে পরিবর্তন আমরা আনতে পারবো, ঐক্যবদ্ধ না হলে আসলে সবাই বিভিন্ন দিকে ছুটবে, পরিবর্তন হবে না এবং দেশের অবস্থা আরো একটা কঠিন অবস্থার দিকে নিয়ে যাবে দেশকে। বিএনপি চাঁদাবাজ ও মুজিববাদের পাহারাদারে পরিণত হয়েছে বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পটুয়াখালীতে এনসিপির সমাবেশে অংশ নিয়ে তিনি আরও বলেন, তাদের দলের বিরুদ্ধে দেশি ও বিদেশি শক্তির ষড়যন্ত্র চলছে, তবে জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহতের ডাক দেন নাহিদ ইসলাম। সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানান, জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে দলীয় ইশতেহার প্রণয়নের কাজ চলছে। এর আগে দুপুরে পটুয়াখালী সার্কিট হাউস চত্বর থেকে শুরু হয় পদযাত্রা। জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সার্কিট হাউস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে অংশ নেন তারা। ঘোষণা আসে 3 আগস্টের ঢাকার সমাবেশ থেকে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায় করে নেয়ার পরে বরগুনার পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মাসব্যাপী কর্মসূচিতে মঙ্গলবার ভোলা ও বরিশালে পদযাত্রায় অংশ নেবেন দলটির শীর্ষ নেতারা।
শত্রু বাংলাদেশের ভিতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু বারবার বাংলাদেশের ভিতরেই আমাদের বিরুদ্ধে বিভাজন তৈরি করে রাখা হয়েছে। এই ষড়যন্ত্রের জবাব দিব আমরা জনসমর্থন দিয়ে। মানুষের প্রতি আমাদের যে সমর্থন, আমাদের প্রতি মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে আস্থা, সেই আস্থায় এই ষড়যন্ত্রকে প্রতিহত করবে। আমরা চেষ্টা করছি নতুন দল হিসেবে সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছানোর জন্য। আমরা আন্দোলনে যারা সরাসরি অংশগ্রহণ করেছে আমরা তাদের কাছে পৌঁছেছি। আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের প্রশ্ন, তাদের জিজ্ঞাসা, তাদের চাওয়া, এই বিষয়গুলো আমরা আমলে নিচ্ছি এবং সে অনুযায়ী আমাদের রাজনৈতিক দলের ইশতেহার তৈরি হচ্ছে। 5 আগস্ট গণভবনে জুলাই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন। গণভবনে জুলাই গণ অভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠানমালার কর্মসূচি নিয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এ সময় তিনি আরও বলেন, জুলাই জাদুঘরে এসে শেখ হাসিনার অপরাধের আজীবন বিচার করবে জনগণ। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে এই ভবনে বসেই জনগণের উপর গুলি চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। 15 বছরের এই ভবনটির নামের সঙ্গে জড়িয়ে আছে ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যা, গুম আর নির্যাতনের অভিযোগ। 2024 সালের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাবার পর গণভবনকে জুলাই জাদুঘর করার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এরপর জাদুঘর নির্মাণে কাজ শুরু হয়। ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টা জানান, গণভবনে জুলাই জাদুঘর করলেও গণহত্যার কোনো প্রমাণ মোছা হবে না। 5 আগস্ট জুলাই জাদুঘর উদ্বোধন করা হলেও জনগণের জন্য পরে খুলে দেওয়া হবে। 5 আগস্ট এটার এক ধরনের একটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে, তবে দর্শনার্থীদের ভিজিটের জন্য ওপেন করা হবে কিনা এটা নিশ্চিত না। এখান থেকে যা যা প্রমাণ প্রয়োজন সেই প্রমাণগুলো আমাদের সঙ্গে কোলাবোরেশনের ভিত্তিতে ক্রাইম ট্রাইব্যুনাল অলরেডি নিয়ে গেছে। ফলে এখানে যে জিনিসগুলো আদালতে আলামত হিসাবে উপস্থাপিত হবে এগুলো আইসিটির হেফাজতে আছে। আমাদের কাছে শুধুমাত্র এটার কপি আছে। যখন বিচার শেষ হয়ে যাবে তখন এটার অরিজিনাল কপি আমাদের কাছে আসবে। শেখ হাসিনা এবং তার গ্যাংয়ের অপরাধের বিচার তো আদালত করবেই, আর এই জাদুঘরটা হচ্ছে এদের অপরাধের আজীবনের বিচার। আমার মন্ত্রণালয় একটি সাইবার ইউনিট খুলছে এই মাসে, যেটাকে চালাবে আমাদের জুলাই কন্যাদের একটা টিম এটাকে চালাবে। কাজটা হচ্ছে দুটো। এটাকে 24 ঘন্টা আমরা মনিটর করব, যে ভাষা ব্যবহার হচ্ছে, যে অ্যাবিউজ ব্যবহার হচ্ছে সেই জায়গাটিতে এগুলো কিন্তু ক্রিমিনাল কাজ। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় নাম ফলক সহ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। নারায়ণগঞ্জের হাজীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অন্তর্বর্তী সরকারের 5 উপদেষ্টা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সাভারে কলেজ শিক্ষার্থী শহীদ শ্রাবণ গাজীর নাম ফলক উন্মোচন করেন কেন্দ্রীয় বিএনপির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এরপর একে একে আরও 3টি স্থানে নাম ফলক উন্মোচন করা হয়। একইভাবে চট্টগ্রামে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম। এছাড়া ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় জুলাই শহীদ স্মরণে নাম ফলক ও স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র সংগঠক, শহীদদের পরিবারের সদস্য সহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ। একটি উদ্দেশ্যকে সামনে রেখে তারা প্রাণ দিয়েছেন। সেই উদ্দেশ্যটা হচ্ছে বৈষম্যবিহীন একটা বাংলাদেশ গড়া, স্বৈরাচারের যারা দোষর ছিল তাদের বিচার নিশ্চিত করা, যাতে আর কোনোদিন বাংলাদেশের কোনো মানুষ, বাংলাদেশের কোনো বাহিনী নিজ দেশের জনগণের বুকে এইভাবে করে গুলি চালাতে না পারে। গণভবনকে একটা জাদুঘর, এই ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর হিসাবে গড়ে তোলার জন্য কাজ চলছে। আমরা আশা করব 5ই আগস্ট
এটা যতটুকু আমরা সম্পন্ন করতে পারি তারপর একটা উদ্বোধনীতে যাব। থাকবে না ইনশাআল্লাহ। বিচার যেই গতিতে এগিয়ে চলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিম সহ সকল শহীদদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রিটকারী আইনজীবী জানান, জুলাই আন্দোলনে যারা অবদান রেখে জীবন বাজি ধরেছেন তাদের স্বীকৃতি দেয়া সরকারের নৈতিক দায়িত্ব। সরকারের ঘোষিত শহীদদের সংখ্যা রিটকারী আদালতে উপস্থাপন করেন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ও ঢাকায় মীর মুগ্ধ পুলিশের গুলিতে নিহত হন। এছাড়া চট্টগ্রামে নিহত হন ছাত্রদল নেতা ওয়াসিম। শেখ হাসিনা সরকারের হঠাতে যারা রাজপথে জীবন দিয়েছেন তাদের জাতীয় বীর স্বীকৃতির আবেদনের উপর শুনানি করে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক কেন ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। রুলে জনপ্রশাসন, প্রতিরক্ষা ও মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে। জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের বীরত্বগাথা নানা আয়োজনে তুলে ধরা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সোমবার সন্ধ্যায় শুরু হওয়া আয়োজনের আয়োজক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সন্ধ্যা 6:30টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন মোরা ঝঞ্ঝার মতো উদ্যম। শিল্পকলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিল্পীরা সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর একে একে মঞ্চে আসেন সমকালীন আন্দোলন ভিত্তিক গানের শিল্পীরা। অনুষ্ঠানে দেখানো হয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রযোজিত তথ্যচিত্র। সেই সঙ্গে প্রদর্শিত হয় দীপক কুমার গোস্বামী স্পিকিং ও জুলাই বিষাদ সিন্ধু চলচ্চিত্র দুটি। স্মৃতিচারণ পর্বে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী 5 জন সংগ্রামী নারী এবং 3 শহীদ পরিবারের সদস্য। সর্বশেষ ও চূড়ান্ত আকর্ষণ মিউজিক্যাল ড্রোন শো। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে 2000 ড্রোনের মাধ্যমে আকাশ জুড়ে ফুটে ওঠে জুলাই আন্দোলনের গল্প। জুলাই কন্যা দিবস উপলক্ষে 24-এর গণ অভ্যুত্থানে অংশ নেয়া নারীদের অংশগ্রহণে রিকশা র্যালি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে র্যালিটি শুরু হয়ে খামারবাড়ি, আগারগাঁও শিশু মেলা পাশ দিয়ে মানিক মিয়া এভিনিউ এসে শেষ হয়। এতে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার অংশ নেন। র্যালিতে প্রায় 500-র মতো রিকশায় শহীদ পরিবারের সদস্য, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া নারী ও সাধারণ জনতা অংশ নেয়। গত বছরের ছাত্র আন্দোলনকে আরও বেগবান করতে নতুন মাত্রা যোগ করেছিল মধ্যরাতে ঢাবির রোকেয়া হলে শিক্ষার্থীদের হল থেকে বেরিয়ে আসা। দিনটিকে স্মরণীয় করে রাখতে আজকের দিনে ঢাবির নারী শিক্ষার্থীরা পুনর্বার সেই কর্মসূচি পালন করছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজফিয়া উখরোজ। উখরোজ, আজ কি কি স্লোগানে দিনটি স্মরণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা? আপনার কাছে কি তথ্য আছে? আজ কিন্তু 14 জুলাই 2025, এই দিনে 1 বছর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে ছাত্র আন্দোলন চলছিল, সেখানে সেই ছাত্র আন্দোলনকে আরো বেগবান করে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে শিক্ষার্থীরা হল গেট ভেঙে কিন্তু বেরিয়ে এসেছিল এবং সেই যে ঘটনা, সেই ঘটনা কিন্তু পুরো যে ছাত্র সমাজ রয়েছে তাদের যে অনুপ্রেরণা সেটিকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। এবং আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আছে এবং আমরা দেখতে পেয়েছি যে আজকেও সেই কর্মসূচি পালন করা হচ্ছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের যে হলগুলো আছে সেখান থেকে শিক্ষার্থীরা আসলে বের হয়ে আসছেন হল গেট
খুলে তারা বের হয়ে এসেছেন এবং তারা সেই যে 1 বছর আগে তারা যে বিপ্লবী স্লোগানগুলো দিচ্ছিল, যেগুলো আসলে ছাত্র আন্দোলনকে আরো বেগবান করতে সাহায্য করেছিল, সেই ছাত্রদেরকে আরো অনুপ্রেরণা দিয়েছিল, সেই বিপ্লবী স্লোগান কিন্তু আজও তাদের মুখে মুখে এবং আজও আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেই স্লোগানগুলো শুনতে পাচ্ছে। এবং এখানকার যে নারী শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই যে গত বছর যে জুলাই আন্দোলন হলো, ছাত্র আন্দোলন হলো, স্বৈরাচারকে দমন করার যে আন্দোলন হয়েছে, সেইখানে আসলে নারী শিক্ষার্থীরা কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছে এবং সেই যে ভূমিকা রাখার যে ঘটনাটি সেটিকে যাতে স্মরণীয় রাখা যায় তার জন্য কিন্তু তারা হচ্ছে গত বছর এই দিনে যে কর্মসূচি তারা পালন করছেন, আজকে ঠিক একই দিনে একই সময়ে কিন্তু তারা এই কর্মসূচি তারা পালন করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাবির যেই নারী শিক্ষার্থীদের হলগুলো রয়েছে সেখান থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিপ্লবী নানা রকম স্লোগানের মাধ্যমে কিন্তু তারা বের হয়ে আসছেন। এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রোকেয়া হল রয়েছে, রোকেয়া হলের শিক্ষার্থীরা তাদের হল গেট থেকে বের হয়ে এসেছে এবং সেই সময় আমরা শুনতে পাচ্ছিলাম যে তারা নানা রকম বিপ্লবী স্লোগান দিচ্ছেন, যেই স্লোগানগুলো কিন্তু মূলত গত বছরের যে স্বৈরাচার দমনের যে ছাত্র আন্দোলন হয়েছিল সেই আন্দোলনকে আরো বেগবান করে তুলতে ভূমিকা রেখেছিল। এবং আমরা আসলে সেই দিন দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নারী শিক্ষার্থীরা রয়েছে তাদের হল গেট ভেঙে আসলে বের হয়ে আসার যে ঘটনাটি ছিল সেটি কিন্তু আসলে এই যে ছাত্র আন্দোলন ছিল সেটিকে আরো বেগবান করেছিল। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন তারা যে হল গেট ভেঙে বের হয়েছিলেন সেটি কিন্তু একটি নতুন স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছিল তৎকালীন যে ছাত্র আন্দোলন ছিল সেটিতে। এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তাদের হল থেকে, তাদের আবাসিক হলগুলো থেকে বের হয়ে আসে এবং সেই যে দিন ছিল সেটি যাতে স্মরণীয় হয়ে থাকে সেই অনুযায়ী তারা নানা রকম কর্মসূচি, নানা রকম বিপ্লবী স্লোগানের মাধ্যমে আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় তারা অংশগ্রহণ করেছেন। এবং তারা বলছেন যে এইভাবে আসলে যে জুলাই আন্দোলন হয়েছিল সেটিতে যে নারীদের অংশগ্রহণ সেটিকে আসলে বাঁচিয়ে রাখা যাবে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সবশেষ। ফরহাদ, আমাদের সঙ্গে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী তাজফিয়া আফরোজ। এদিকে জুলাই গণ অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই উইমেন্স ডে পালিত হয়েছে। নানান আয়োজনের দিনটি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণকে স্মরণ করতেই এই আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে সকাল 10টার দিকে প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের জোহা চত্বর, প্যারিস রোড সহ বিভিন্ন এলাকা ঘুরে সিনেট ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের বিভিন্ন স্লোগান দেন। শোভাযাত্রা শেষে সিনেট ভবনে মতবিনিময় সভায় বক্তারা বলেন, পুরুষদের সাথে নারীদের অংশগ্রহণ জুলাই আন্দোলনকে বেগবান করে সহায়তা করেছিল। আগামীর যে কোনো আন্দোলনকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে নারীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভিন্ন বিভাগ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। তো এই দিনটার তাৎপর্য অনেক বেশি এবং আমরা মনে করি যে আমাদের নারী সমাজ, আমাদের ছাত্রীরা, আমাদের মেয়েরা যে দৃঢ়তা দেখিয়েছে সেটা নতুন বাংলাদেশ তৈরি করতে একটা বিশাল ভূমিকা রাখবে এবং তারা যে অত্যন্ত সাহসী, যোগ্য এবং মানে কি বলবো যে দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, এটা আমরা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় দেখেছি। নারীর রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি ও সংসদ সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় এখনও মতানৈক্য হয়নি। নারী আসনে সরাসরি ভোটে নির্বাচন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, এই দুই বিষয়ে দলগুলোর অবস্থান পরিষ্কার হলেও ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 13তম দিনের সংলাপে এসব আলোচনা হয়। কমিশনের প্রস্তাব ছিল সংরক্ষিত 50 আসন তুলে সরাসরি ভোটে 100 নারী সদস্য নির্বাচন এবং 33% নারী প্রার্থী মনোনয়ন বাধ্যতামূলক করা। তবে বাম দল, এনসিপি ও জামায়াত সংরক্ষিত আসন রাখার পক্ষে, আর বিএনপি সরাসরি ভোটে 100 নারী আসনের পক্ষে থাকলেও সংরক্ষিত পদ্ধতি বহাল রাখার মত দেয়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনে বিএনপি নিম্নকক্ষের ভিত্তিতে উচ্চকক্ষ চাইলেও
অধিকাংশ দল তাতে রাজি হয়নি। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, মতভেদ থাকলেও আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব। নারী আসনের ক্ষেত্রে আমরা সরাসরি 100 আসনেই নির্বাচন চেয়েছি, কিন্তু যেহেতু পদ্ধতিগত জায়গায় ঘূর্ণায়মান হবে নাকি 3টি আসন মিলে একটি আসন হবে, এই সিদ্ধান্তে এখনো পর্যন্ত কনক্রিটলি পৌঁছানো সম্ভবপর হয় নাই। আমরা নারী আসনকে 100তে উন্নীত করার ক্ষেত্রে আমাদের ঐকমত্য আছে। আমরা নারীরা 100 আসনে পাক আছে। পদ্ধতিগতভাবে আমরা বলেছি যে এটা পিআর সিস্টেমে ইলেকশনটা হইতে হবে। এই নারী আসনকে আমরা তার দ্বিগুণে মানে 50 থেকে 100তে উন্নীত করার জন্য আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। তবে সেই নির্বাচন প্রক্রিয়া বিদ্যমান যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থায় আমরা মনে করেছি এখনো বহাল থাকা উচিত। এখানে এসে আমরা একমত হতে পারছি না, সেটা হচ্ছে যেটি কি পদ্ধতিতে উচ্চকক্ষ তৈরি হবে। দলগত অবস্থান থেকে তারা বারবারই যেটা বলেছেন সেটা হচ্ছে একটা উচ্চকক্ষের প্রয়োজনীয়তাটা হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য। 5 আগস্ট চানখারপুলে আনসার সহ 6 জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। সোমবার এ আদেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1। এ মামলার সূচনা বক্তব্যে 10 আগস্ট, সাক্ষ্য গ্রহণ 11 আগস্ট থেকে নির্ধারণ করা হয়। এদিন রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও মিরপুর জাহাজ বাড়িতে জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যার মামলায় 14 সেপ্টেম্বর ও সাভারের আসহাবুল ইয়ামিন সহ 22 জনকে হত্যার ঘটনায় 12 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তদানীন্তন ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে হাবিবুর রহমান আবার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপির মাধ্যমে নির্দেশিত হয়েছিলেন। তারা সেখানে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে হাবিবুর রহমান লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে যে শেখ হাসিনার নির্দেশ ছিল সেটাকে কমিউনিকেট করেন এবং অফিসারদেরকে নির্দেশ দেন গুলি বর্ষণের জন্য। এবং সেই নির্দেশের প্রেক্ষিতে আসামি হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম এবং ইমরুল, এই 4 জন অফিসারের সরাসরি নির্দেশ তত্ত্বাবধানে বাকি 4 জন আসামি আরশাদ হোসেন, সুজন হোসেন, ইমাজ হোসেন ইমাম এবং নাসিরুল ইসলাম, যারা ঘটনাস্থলে প্রেজেন্ট থেকে চাইনিজ রাইফেল, শটগান এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিরস্ত্র বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে। রাজধানীর মিটফোর্টে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া 2 আসামি রাজীব বেপারী ও সজীব বেপারীকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে তাদের আদালতে তোলা হয়। পরে তাদের এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত। এর আগে রোববার নেত্রকোনার দুর্গাপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত সোহাগ হত্যার ঘটনায় 7 জন আসামি গ্রেপ্তার হয়েছে। বাকিদের মধ্যে 5 জন আসামি বিভিন্ন মেয়াদে রিমান্ডে আছেন। এদিকে তাদের পক্ষ থেকে কোনো আইনজীবী না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ফলে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী দাঁড়ায়নি। ব্যবসায়ী সোহাগ হত্যায় সরাসরি অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করা তো দূরের কথা, এখনও আসল পরিচয়ই জানায়নি আইন শৃঙ্খলা বাহিনী। এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র হচ্ছে। গুলশানে স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এমন অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বর্তমান সময়ে মব জাস্টিস সমাজের ক্যান্সারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিকেলে জুয়াত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে।
বর্তমান সময়ে মব জাস্টিস সমাজের ক্যান্সারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। এ সময় মিডফোর্ডের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় রিজভী বলেন, বিএনপির নাম ব্যবহার করে যারা অপকর্ম চালাচ্ছে তাদের শুধু দল থেকে বহিষ্কার করা হচ্ছে না, একই সঙ্গে তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এছাড়া একটি পরিবারে ভালো মন্দ সব ধরনের মানুষ থাকতে পারে বলেও মনে করেন তিনি। বিএনপির নামে যারা অপকর্ম করছে তাদেরকে শুধু দল থেকেই বহিষ্কার করেই ক্ষান্ত হয়নি, বিএনপি নিজে মামলা করছে। পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে যে আপনারা মামলা করেন। বেগম খালেদা জিয়ার আমল গেছে, নানা আমল গেছে, আমরা মব জাস্টিসের কথা তো শুনিনি। এখন এই মব জাস্টিস সমাজের একটা ক্যান্সারে পরিণত হয়েছে। কারা করছে এটা সবাই জানে। দেশে ফের ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। রাজাকার স্লোগানে শেখ হাসিনা দেশ ছেড়েছেন উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, নতুন করে যারা স্লোগানকে ভিন্নভাবে উপস্থাপন করছেন তারা কোথায় যাবেন? রাজধানীর পল্টনে জুলাই গণ অভ্যুত্থানে শ্রমিক, অঙ্গন ও আহত ও পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় নুরুল ইসলাম বুলবুল আরও বলেন, যারা সন্ত্রাস, চাঁদাবাজি করে বড় বড় বক্তব্য দেন তাদেরকে আর দেশের মানুষ গ্রহণ করবে না। এ সময় দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, আবার কেউ বস্তা পচা রাজনীতিতে ফিরে গেলে আবারও 5 আগস্ট ঘটানো হবে। দেশে আগে বিচার এবং সংস্কার হবে, এরপর নির্বাচন হতে হবে বলেও দাবি করেন তিনি। আবার কেউ সেই বস্তা পচা সেই রাজনীতির দিকে ফিরে যায়, তাহলে তাদের বিরুদ্ধে আবার 5 আগস্টের জন্য জনগণ প্রয়োজনীয় প্রস্তুতি করবে। কারণ ওই পিছনের রাজনীতিতে দেশের মানুষ আর ফিরে যেতে চায় না। বিচার, আপনাদের সংস্কার এবং সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ যাতে তৈরি হয়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সৎ, দক্ষ, যোগ্য দেখে দেব। আপনারা আপনাদের কর্মীকে নিয়ন্ত্রণ করুন, আপনারা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। ভিন্ন মত থাকবে, কিন্তু প্রতিযোগিতা এবং ভিন্ন মতের যে সৌজন্য সেদিকে কলুষিত করে আপনি সন্ত্রাসের রাজনীতির জন্ম আপনি দেবেন, এটার অভিশাপ আপনার উপরে ফিরে আসবে। নির্বাচন 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 জপতে জপতে যারা মাথা নষ্ট করেছেন তারা জনগণের কাছে যান। জনগণ আগে বিচার চায়, জনগণ সংস্কার চায়, তারপরে নির্বাচন চায়। জাতীয় স্বার্থে বিএনপি জামায়াত কাদা ছোড়াছড়ি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সোমবার রাতে ফেনী প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আসলে ওনারা উভয় পক্ষ একসাথে ছিলেন স্বার্থের জন্য, এখন ওনারা মনে করছেন ওনাদের আর স্বার্থ নাই। অথচ আমরা মনে করছি এই দেশটাকে গণতান্ত্রিক করা, এই দেশটাকে দুর্নীতিমুক্ত করা, এই দেশটাকে আপনার ভারতীয় আগ্রাসন মুক্ত করা, এটা সবচেয়ে বড় স্বার্থ। চুরির মামলায় গ্রেপ্তার সন্দেহভাজন এক আসামি আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেছেন। সোমবার দুপুরে নরসিংদীর জেলা ও দায়রা জজ আদালতে এই ঘটনা ঘটে। নরসিংদীর জর্জ কোর্ট পুলিশের পরিদর্শক জানান, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুৎ বিভ্রাট হয়। এই সুযোগে কাঠগড়া থেকে পালিয়ে যায় আসামি রিয়াজুল ইসলাম হৃদয়। গত 7 জুলাই একটি অটোরিকশা চুরির মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ। ঘটনার পর আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালায় পুলিশ, তবে সন্ধান মেলেনি হৃদয়ের। মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারণেই। দুপুরে কক্সবাজারে মাদক নিয়ন্ত্রণ সভায় তিনি একথা বলেন। এ সময় সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বলেও জানান তিনি।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক সভায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। সভায় মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প ঘিরে নিরাপত্তা জোরদার করার কথা জানানো হয়। অনুষ্ঠানে 3 বাহিনী সহ পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসার ও কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণ সরব হয়েছে, জনগণ সরব হইলে কিন্তু আর মব ভায়োলেন্স হবে না। জনগণ সরব হইলে তো জনগণই মব ভায়োলেন্স বন্ধ করে দিবে। মব ভায়োলেন্স কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। যদি কেউ কোনো কিছু করতে যায় তারা আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করবে। নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার কারণে। রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত কবজি কাটা গ্রুপের সহযোগী ও আয়েশা গ্রুপের প্রধান ও মাদক ব্যবসায়ী আসাদ ওরফে আয়েশা ও তার সহযোগী ইউসুফকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। রোববার সাভার থানার ভাকুরতা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 6টি সামুরাই উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব 2-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খলিলুল হক হাওলাদার জানান, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখল সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত এসব গ্রুপ। সম্প্রতি আদাবর এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করতে দেখা যায় আয়েশা ও তার সহযোগীদের। এছাড়াও আয়েশার বিরুদ্ধে আদাবর থানায় হত্যা চেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি ও ডাকাতির প্রস্তুতি সহ 7টি মামলা রয়েছে। আনোয়ার গ্রেপ্তারের পরে আনোয়ারের শূন্য স্থান দখল করার জন্য এই আয়েশা নিজের নামে আয়েশা গ্রুপ নামে একটি সন্ত্রাসী বাহিনী সে নিজের গঠন করে। 5 জনকে নিয়ে সে একটা গ্রুপ গঠন করে এবং এই গ্রুপ এই অত্র আদাবর হাউজিং এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল এসব অপকর্ম করে আসছে। আমরা তাকে অনুসরণ করতে করতে গতকাল সাভার থানাধীন ভাকুরদা এলাকার একটি পরিত্যক্ত বাগান বাড়ি থেকে আমরা তাকে তার অন্যতম সহযোগী ইউসুফ সহ গ্রেপ্তার করি। বিগত 10 মাসে দেশে অপরাধ বাড়েনি এবং অপরাধ প্রবণতায় স্থিতিশীলতা এসেছে। দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, গেল বছর সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত অপরাধ তীব্রভাবে বাড়ছে এমন দাবি সম্পূর্ণরূপে সমর্থিত নয়। দাবি করা হয়, গুরুতর অপরাধ কিছু ক্ষেত্রে কমেছে এবং কিছু ক্ষেত্রে স্থিতিশীল। মাত্র কয়েকটি অপরাধের ক্যাটাগরি বাড়লেও আইন প্রয়োগকারী সংস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও উল্লেখ করা হয় সেখানে। প্রধান উপদেষ্টার দপ্তরের পরিসংখ্যানে উল্লেখ করা হয়, 2020 সালে দেশের খুনের সংখ্যা ছিল 3,500-এর বেশি। গত বছর সেই সংখ্যা ছাড়িয়েছিল 4,000। তবে চলতি বছরের প্রথমার্ধে খুনের ঘটনা কমে দাঁড়ায় 1,933 জনে। চলতি বছরে অপরাধের শিকার হয়ে মামলার সংখ্যাও বিগত বছরগুলোর তুলনায় অনেক কম বলেও পরিসংখ্যানে উল্লেখ করা হয়। শেখ পরিবারের নিয়ন্ত্রণে থাকা সূচনা ফাউন্ডেশন এবং সিআরআইয়ের নথিপত্র জব্দ করতে এনবিআরকে চিঠি পাঠিয়েছে দুদক। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে অনুদানের নামে চাঁদাবাজির অর্থের বিষয়ে বিস্তারিত তথ্য পেতে এই চিঠি দেয় সংস্থাটি। দুদক মহাপরিচালক জানান, প্রায় 900 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দম্পতির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এছাড়া সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের নামে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে প্রায় 450 কোটি টাকা আত্মসাৎ এবং 330 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। হাইকোর্টের আদেশে থমকে যাওয়া টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতি মামলার পুনরায় সচল করতে দুদকের আইনি শাখা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নিউ ইয়র্কে সাবেক আইজিপি বেনজির আহমেদের 2টি বাড়ি ক্রোক এবং যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার 4টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করে সংশ্লিষ্ট দেশের সরকারের কাছে চিঠি পাঠিয়েছে দুদক। খুলনায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে 1 জন নিহত ও 7 জন ট্রেনের যাত্রী গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত 8টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা ট্রেনটি খুলনায় আসছিল। এ সময় আলিফ গেট রেল ক্রসিংয়ে একটি ট্রাক
ট্রেন লাইনের উপর উঠে গেলে সংঘর্ষ হয়। এ ঘটনায় একজন নিহত ও 7 জন ট্রেনের যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস রাত 9টা 45-এ ছাড়ার কথা থাকলেও তা এখনও ছাড়েনি। পাশাপাশি ঢাকা, রাজশাহী, বেনাপোল থেকে খুলনার উদ্দেশ্যে আসা বেশ কিছু ট্রেন খুলনার বিভিন্ন জায়গায় আটকে আছে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চায় না বাংলাদেশ। তারপরও করা হলে তা যৌক্তিক পর্যায়ে হোক, সেই চাওয়া বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের। 3 দিনের বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে দেশের বিভিন্ন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে জরুরি বৈঠক শেষে একথা জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, মার্কিন প্রশাসনের সাথে 3 দিনের আলোচনা উৎসাহব্যঞ্জক হয়েছে। বেশ কয়েকটি বিষয়ে একমত হলেও কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে কোনো লবিস্ট নিয়োগের কথা সরকার ভাবছে না উল্লেখ করেও উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সাথে সরকারের আলোচনায় সন্তুষ্টি জানান বৈঠকে অংশ নেয়া ব্যবসায়ী প্রতিনিধিরা। আলোচনা যথেষ্ট এঙ্গেজিং ছিল। প্রতিযোগিতামূলক মূল্যে বা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করি এবং আমরা 2015 সাল থেকেই তাদের ওখানে শুল্ক কর পরিশোধ করে ব্যবসা করি। সো আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব সক্ষমতার ভিত্তিতে এই ব্যবসাটা করে থাকেন। আমরা আশা করি আমাদের সক্ষমতা দিয়ে এবং যদি তুলনামূলকভাবে আমাদের সাথে কোনো বৈষম্যমূলক অবস্থান না তৈরি হয়, আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সফলতার সাথে ব্যবসা করে যাবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শুধু সরকারি প্রতিষ্ঠানের শেয়ার পুঁজিবাজারে আসলেই পরিবর্তন সম্ভব নয়, এটি অস্থায়ী সমাধান। বিএনপি ক্ষমতায় গেলে ক্যাপিটাল মার্কেটে আস্থা ফেরাতে কাজ করবে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথভাবে ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবায়ন শিরোনামে ইআরএফ মিলনায়তনে আয়োজিত ওয়ার্কশপে যোগ দিয়ে তিনি একথা বলেন। বাংলাদেশ ব্যাংক মাত্র $4 বিলিয়ন জন্য আইএমএফের পেছনে দৌড়ায়। ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন করে আস্থা ফেরালে এর প্রয়োজন হবে না। এ সময় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, দেশে বিদেশি বিনিয়োগের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার। রাজনৈতিক সরকার আসলে ক্যাপিটাল মার্কেটে গতি বাড়বে বলেও আশা করেন তিনি। ডিপোজিট না হলে তো আবার ব্যাংকের সেভিংস না হলে তো আপনার ক্যাপিটাল মার্কেটও গ্রো করবে না, আপনার দুইটাই লাগবে। সুতরাং এই জন্য এই সব সিস্টেমের মধ্যে, ইকোনমিক সিস্টেমের মধ্যে যে এস্টাবলিশমেন্টগুলো আছে, they must go hand in hand. আমাদের ক্যাপিটাল মার্কেটের রিফর্মগুলো আনতে হলে এইভাবে একটা বড় ধরনের চেঞ্জ আনতে হবে এবং বড় বড় কোম্পানি তখন কমফোর্টেবল ফিল করবে আপনার ক্যাপিটাল মার্কেট, যখন তারা ফিল করবে এই যে এই সব জিনিসগুলো মিলে আপনি একটা হোলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে পুরো ক্যাপিটাল মার্কেটটা চেঞ্জ আসতেছে। এসইসি ফর এক্সাম্পল, নদী ভাঙনের পর বাঁধ নির্মাণে ইমার্জেন্সি কাজ করা মানেই বালুর বস্তা ফেলা না। এ থেকে পরিত্রাণ পেতে পূর্বাভাস অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় গুরুত্ব দেওয়া জরুরি বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আপগ্রেড ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, বর্ষা মৌসুমের আগেই নদী ভাঙন প্রতিরোধে স্পষ্ট ধারণা থাকা উচিত। এ সময় ওয়েবসাইটটিতে বন্যার পূর্বাভাস, আপদকালীন সময়ের করণীয়, ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণে বেশ কিছু নতুনত্বের দিক তুলে ধরা হয়। এতে বিগত কয়েক বন্যার সংস্থাটির কার্যক্রম তুলে ধরে বক্তারা আগামীতে সচেতন থাকতে বেশ কিছু পদক্ষেপের কথাও জানান। প্রাক প্রস্তুতিটাই আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি জরুরি। দেখছি যে নদী পাড়ে হচ্ছে সমস্ত বড় বড় স্থাপনা। এখন এই স্থাপনাগুলো যে নদী পাড়ে হয়, তারপরে নদী ভাঙে, আর যমুনা তো একটা ভাঙন প্রবণ নদী, তাই তখনই আমি কেন রেগুলেশন বলে দিলাম না,
যে এখানের এত কিলোমিটারের মধ্যে কিছু হইতে পারবে না। জলবায়ু পরিবর্তনের পরিবর্তিত বাস্তবতায় একটা জনগোষ্ঠী তো আমাদের অরক্ষিত রয়েই যাচ্ছে, তাকে সুরক্ষা দেওয়ার আমাদের একটা উপায় হচ্ছে আমাদের এই ধরনের এই সতর্ক বার্তাগুলো আমাদের এক্সেলেন্সে চলে যাওয়া, তাহলে তারা আগে থেকেই জানবে কখন তাদেরকে সরতে হবে। এইবার যেরকম আমাদের আল্লাহর রহমতে এখনো পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটি রিপোর্টেড হয়নি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ও বাস্তবসম্মত শিক্ষানীতি দেশে খুন, গুম, চাঁদাবাজি ও ধর্ষণের মতো চলমান অস্থিতিশীলতা দূর করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দেশে যতগুলো শিক্ষানীতি হয়েছে তা মানুষ তৈরির শিক্ষানীতি না, শিক্ষানীতি হতে হবে মানুষের চরিত্র তৈরির জন্য। দেশের শিক্ষা ব্যবস্থা খুব কঠিন পরিস্থিতি পার করছে মন্তব্য করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষকদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে সরকারকে কাজ করতে হবে। আগামী 50 দিনের মধ্যে ইউক্রেন ইস্যুতে চুক্তিতে না পৌঁছালে রাশিয়ার পণ্যে 100% পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এখনও যুদ্ধবিরতি চুক্তি না হওয়ায় পুতিনের উপর অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। এদিকে বৈঠকে ন্যাটোর জন্য নতুন স্কিম উদ্বোধন করেন দুই নেতা, যেখানে যুক্তরাষ্ট্র থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন অস্ত্র ক্রয় করবে ন্যাটো, যার কিছু অংশ সরবরাহ করা হবে ইউক্রেনকে। সহায়তা নয়, এবার বাণিজ্যের জন্য ইউক্রেনকে অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোটি ডলারের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়ে ট্রাম্প বললেন, ইউক্রেনে পাঠানো অস্ত্রের পুরো দাম আদায় করা হবে। এর আগে ইউক্রেনে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনাগ্রহ দেখেই যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বলে জানান তিনি। ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতির চেষ্টায় বারবার ব্যর্থ হয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, পুতিন সুন্দর সুন্দর কথা বলে প্রতিদিনই ইউক্রেনে বোমা হামলা চালাচ্ছে। এদিকে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের আরও 2টি এলাকা দখলের দাবি জানিয়েছে মস্কো। এ সময় ইউক্রেনের ডিফেন্স ইন্ডাস্ট্রি ও ড্রোন পরিচালনা ট্রেনিং সেন্টারকে লক্ষ্য করে আক্রমণ চালায় তারা। যদিও রাশিয়ার এ হামলা প্রতিহতের দাবি ইউক্রেনের। রাশিয়ার পাঠানো 2 শতাধিক ড্রোন ভূপাতিতের দাবি তাদের। ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা 58,000 ছাড়ালো। সোমবার ভোর থেকে আরও 28 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। ক্ষুধার্তদের উপর চালানো হত্যাযজ্ঞের মধ্যেই পানির জন্য অপেক্ষায় থাকা গাজাবাসীর উপর বোমা ফেলে 6 শিশুসহ 10 ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে 27 মে থেকে এখন পর্যন্ত জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে হত্যার শিকার 8 শতাধিক ফিলিস্তিনি। সব মিলিয়ে ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট প্রাণহানি 58,000 ছাড়িয়েছে। অন্যদিকে রোববার একজন সহ অপুষ্টিতে ভুগে কমপক্ষে 67 শিশু মারা গেছে, আর জুন মাসে অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা 5,800 ছাড়িয়েছে। ইসরায়েলি অবরোধে ভয়াবহ সংকটের বিষয়ে সতর্ক করে জাতিসংঘ। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব বলে আশ্বস্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজা এখনও উন্মুক্ত বলে জানালেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা না হলেও আলোচনা সাপেক্ষে ভবিষ্যতে এই তারকার সাথে কথা বলার বিষয়ে নিশ্চিত করেছেন বিসিবি বস। এছাড়াও জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের পারফরম্যান্সের জন্য সন্তুষ্ট বোর্ড কর্তারা। লর্ডসের সিরিজের দেখছি সিরিজের মাঝখানে ওভারঅল কমেন্ট করবো না, তবে সব সিজনটা শেষ হলে তারপরে আমরা দেখবো। আর সাকিবের ব্যাপারটা হচ্ছে যে আমাদের সাথে এখনও অফিসিয়ালি কোনো যোগাযোগ হয়নি, বা অফিসিয়ালি আমি আগারও বলছি যে এই কাজটা সিলেক্টরদের এবং সিলেক্টরদের। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা নেপালের পর এবার ভুটান বধের মিশন বাংলাদেশ নারী ফুটবলারদের। বসুন্ধরা কিংস এরেরাই 2 দলের লড়াই শুরু দুপুর
3টায়। ভুটানের বিপক্ষে ম্যাচের আগে মাঠের অনুশীলনের চেয়ে খেলোয়াড়দের রিকভারি সেশন বেশি মনোযোগ পিটার বাটলারের। চলতি অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা আর নেপালের পর এবার ভুটানকে হারানোর ছক কষছে পিটার বাটলারের শিষ্যরা। তবে দুর্দান্ত পারফর্ম করে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করা সাগরিকাকে পাচ্ছে না কোচ পিটার বাটলার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।